গেছে, তোমার সব বন্ধুরাও এসে গেছে, এবার চট করে কেকটা কেটে ফেলো। বাবারে কিসের আওয়াজ? হ্যাঁ, বোমা ফাটলো মনে হয়। পাশেই বিয়ে বাড়ির আওয়াজ মনে হচ্ছে। উফ, কি জোরে ফাটলো! ব্লাস্ট হলো? আরে না না, পাশেই তো বিয়ে বাড়ি, দেখো নির্ঘাত বাজি টাজি ফাটাচ্ছে। বাজির এত জোরে আওয়াজ হবে? মনে হয় না। এখানে কিসের ব্লাস্ট হবে? ইটস আ ব্লাস্ট। মনি, তুই পিকলুকে নিয়ে বাড়ি চলে যা। আর তুমি? আমি একবার স্পটে যাব। কারো কাছে ফোন থাকলে প্লিজ পুলিশ আর দমকলকে ফোন করে দাও। চিন্তা করবেন না, আমি 2 জায়গাতেই ফোন করে দিয়েছি। আচ্ছা, অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়েছে? আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছিলাম ইমার্জেন্সির জন্য, ওরাই নিয়ে যাবে। ঠাকুরপো, আমার মেয়েটার এবার কি হবে? বিয়েটা হওয়ার আগেই তো সব শেষ হয়ে গেল। দাদা বৌদি, তোমরা এখন কান্নাকাটি করলে ঈশিতাকে কে সামলাবে? কিন্তু কোনো কিন্তু না, ঈশিতাকে নিয়ে তোমরা দুজনে বাড়িতে চলে যাও। আপনি পাশের হলের গেস্ট হয়েও যেভাবে আমাদের সাহায্য করলেন, তাতে কি বলে যে আমি আপনাকে ধন্যবাদ জানাবো জানি না। এটা তো আমার কর্তব্য। বৌদি, আপনি এখানে? ও রাজেশ দা, আপনি এসে গেছেন? পাশের হলেই আমার ইনভিটেশন ছিল। আমি একটু ওদিকটা দেখে আসছি। আচ্ছা। হ্যাঁ, যান। বৌদি খুব ভালো সময় ফোনটা করেছিলেন। আমি তো আরেকটু হলেই স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তা আপনি কি দমকলের সাথে কথা বলেছেন? বলেছি, ওরা বলল অ্যাক্সিডেন্ট, সম্ভবত গ্যাস সিলিন্ডার বার্স্ট করেছে। কিন্তু আমার একটা অবজারভেশন আছে। কি অবজারভেশন? রান্নার জায়গায় একটা সিলিন্ডার ছিল, সেটাই বার্স্ট করেছে। কিন্তু প্রথম বিস্ফোরণের পরে আমরা আরেকটা বিস্ফোরণের আওয়াজ পেয়েছি। আপনি শিওর? 100%। আপনি মনিকে ফোন করে কনফার্ম করে নিতে পারেন। যদি তাই হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের থিওরিটা ফরেনসিক রিপোর্ট ছাড়া হয়ে যাচ্ছে। ইয়েস, প্ল্যান্ড অ্যাক্সিডেন্ট। কিন্তু ফরেনসিক রিপোর্ট না এলে তো কিছুই নিশ্চিতভাবে বলা যাবে না। আচ্ছা বৌদি, এটা যদি সত্যি প্ল্যান্ড এক্সপ্লোশন হয় তাহলে তো এটা উগ্রপন্থীদের কাজও হতে পারে। উগ্রপন্থীরা তো এরকম ভিড় জায়গাতেই অ্যাটাক করে। কথাটা একদম ঠিক, কিন্তু উগ্রপন্থীদের ব্যাপারটা আমি স্ট্রাইক আউট করছি একটাই কারণে। যদি এক্ষেত্রে উগ্রপন্থীরা থাকতো তাহলে বিস্ফোরণটা আরো ভয়ঙ্কর হতো, আরো ম্যাসিভ হতো। তাতে শুধু ওই হলটা কেন, পাশের হলটাও এফেক্টেড হতো। এখানে তো বিস্ফোরণটা পার্টিকুলার ওই স্টেজটাকেই ক্ষতিগ্রস্ত করেছে। বাকি আগুন তো সিলিন্ডার ফেটে লেগেছে। একদম ঠিক ট্র্যাকে চলেছেন বৌদি। উমা, রাজেশ দা, আপনি? হ্যাঁ বৌদি, মেসোমশাই বাজারে যাচ্ছিলেন, তাই গেট খোলা পেয়ে ঢুকে পড়লাম। আসুন আসুন আসুন। না, বসবো না, বরং আমি আপনাকেও নিয়ে যেতে এসেছি। ফায়ার ব্রিগেড রিপোর্ট দিয়ে দিয়েছে। আপনার সন্দেহই ঠিক, প্রথম বিস্ফোরণটা সিলিন্ডার ফেটে হয়নি। বরকনে বসার জন্য যে সোফাটা ছিল তার নিচে এক্সপ্লোসিভ রাখা ছিল। আগুন লাগার ফলে ট্রিগার মেকানিজমটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে। সেটা ইম্পর্টেন্ট নয়, কাজটা কে করেছে আর কেন করেছে সেটাই ইম্পর্টেন্ট। আর তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সবার জবানবন্দি নিতে হবে। তাহলে চলুন, আপনিও একটু সামনে থেকে দেখে নিন। ঘটনাটা ঘটার আগে আপনারা ঠিক কোথায় ছিলেন? মানে যা দেখা যাচ্ছে শুধু পাত্রপক্ষের মানুষটাই আহত হয়েছে। আসলে আমরা পৌঁছানোর পরেই আমাদের আত্মীয় স্বজনদের সাথে ছবি তোলা হয়ে গিয়েছিল। আমি দাদাকে বলেছিলাম বিয়ের দিন এমনিতেই কনের বাড়ি ফটো বেশি ওঠে, তাই যতটা সম্ভব ছবি আগেই তুলে রাখি, যাতে বিয়েতে বসবার আগেই রনিতের পরিবারও কিছু ফটো তুলে নিতে পারে। তাই আমি বাকিদের সরে আসতে বলি। তার মানে তখন স্টেজে আপনাদের তরফ থেকে শুধু ঈশিতা ওর শ্বশুরবাড়ির লোকেদের সাথে ছবি তুলছিল? না না, শুধু ওর শ্বশুর বাড়ির লোকেরাই তুলছিল। আইসি, তার মানে এটাও হতে পারে অপরাধী শুধুমাত্র পাত্রপক্ষকেই অ্যাটাক করতে চেয়েছিল। দেখুন, যদি সত্যিই এটা অ্যাক্সিডেন্ট না হয়ে থাকে তাহলে আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব অপরাধী ধরা পড়ুক। এতগুলো মানুষ এভাবে। ওর মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল। আচ্ছা, ঈশিতা কোথায়? মানে ও ঠিক আছে তো? কি করে ঠিক থাকবে বলুন, কাল রাত থেকে নিজের ঘর থেকে বেরোয়নি। সেটাই তো স্বাভাবিক।
আচ্ছা, ওয়াশরুমটা কোন দিকে? আমি একটু ইউজ করব। রাজেশ দা, আপনি ততক্ষণ আপনার কাজটা সেরে নিন। আসুন আসুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। না না, ইটস ওকে, আমি খুঁজে নেব। ততক্ষণ আপনারা আপনাদের স্টেটমেন্টটা দিয়ে দিন। কে কি একটা কথা বলছে না? দেখি তো। নো ইয়ার, নট স্যাড, বাট 40,000 এর মেকআপটার ওয়েস্ট হলো, ইফ দ্যাট কাউন্টস। কাল নাকি আর বিয়ে ভেঙেছে? বিয়ে যখন করবেই না তখন বিয়েতে রাজি হলি কেন? হ্যাঁ, এখন যা ওই মাতাল ছেলেটার কাছে যা, ওর জন্যই তো এত কাণ্ড। রুম্পা, আমার ব্রেকফাস্ট কোথায়? এই যে দিদিমণি। ঈশিতার মা বলল কালকের ঘটনায় ঈশিতা খুব ভেঙে পড়েছে, এই তার নমুনা। মেকআপের টাকা জলে গেল বলে শোক করছে, 5 কোর্স ব্রেকফাস্ট করছে, আর এই মাতাল ছেলের ব্যাপারটা কি? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি কিছু জানি না ম্যাডাম, আমি সত্যি কিচ্ছু জানি না। দেখো, আমি পুলিশ নই, আর তুমি আমায় যা বলবে সেটা তোমার আর আমার মধ্যেই থাকবে, আর তার জন্যই আমি তোমায় বাড়ির বাইরে নিয়ে এসেছি। কিন্তু তাও যদি তুমি মুখ না খোলো তখন পুলিশ তোমায় জেরা করবে। আর ঈশিতার ঘরের বাইরে দাঁড়িয়ে তুমি যা যা বলেছো আমি কিন্তু সবটা শুনেছি। না 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 না, পুলিশকে ডাকবেন না, পুলিশকে ডাকবেন না, আমি কিচ্ছু জানি না। শুধু শুধু এটুকু জানি ঈশিতা দিদি এই বিয়েটা করতে চায়নি, ওর বাবা জোর করে বিয়ে ঠিক করে। বিয়ে করতে চায়নি কেন? আরে ও তো সুজয় নামে একটা ছেলের সাথে প্রেম করতো। ছেলেটা কাজকর্ম কিচ্ছু করে না, জানেন তো। কে বিয়ে দেবে ওরকম ছেলের সাথে? বিয়ের আগের দিনও ও মাতাল হয়ে এসে বাড়ির সামনে ঝামেলা করে গেছে, বলে কিনা এই বিয়ে ও হতে দেবে না। তাই নাকি? আচ্ছা, ওই সুজয়ের ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা কিছু জানো? না, সেসব তো আমি জানি না। ঠিক আছে, এতেই হবে। আচ্ছা রাজেশ দা, একটা ফোন নাম্বারের লোকেশন ট্রেস করতে কতটা সময় লাগে? কিসের জন্য খুঁজছি তার উপর ডিপেন্ড করে। চুরি ছিনতাইয়ের ক্ষেত্রে লিগ্যাল প্রসিডিওর পেরিয়ে প্রায় 2-3 দিনও লেগে যেতে পারে। আর একাধিক খুনের সাসপেক্টের ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট। বেশ, তাহলে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, 10 মিনিটের মধ্যে সেটার লোকেশন বের করুন আর গাড়িটা সেদিকেই ঘুরিয়ে নিন। এই নিন, রনিতের পরিবারের খুনের সাসপেক্ট। হোয়াট? কার নাম্বার? আপনি কিভাবে পেলেন? সুজয় রায়, ঈশিতার প্রাক্তন প্রেমিক। বিয়ের আগের দিনও এসে বিয়ে ভাঙার হুমকি দিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ঈশিতা এই বিয়েটা করতে রাজিও হয়নি। সম্ভবত সুজয়কে ভালোবাসতো বলে, আর তাই এত বড় ঘটনার পরেও ঈশিতা নিজের ঘরে বসে ফোনে বন্ধুদের সাথে হাসাহাসি করে আড্ডা দিতে পারছে। কিন্তু আপনি এই সুজয়ের নাম্বারটা পেলেন কোথা থেকে? ঈশিতার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে এই ছেলেটার অনেক ঘনিষ্ঠ ছবি পেয়েছি, রোম্যান্টিক ক্যাপশন সহ। সেখান থেকেই ছেলেটার প্রোফাইল চেক করেছি। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে বেশিরভাগ ছেলেদেরই মোবাইল নাম্বার সিন টু অল করা থাকে। এটারও ছিল। ব্রাভো! আমি এক্ষুনি খোঁজ লাগাচ্ছি আর সোজা সেখানেই যাচ্ছি। ওই যে সুজয় রায়, আমাদের এখানকার রেগুলার কাস্টমার। কখন থেকে বসে আছে এখানে? কাল দুপুর থেকে। আমাদের ওপেনিং টাইম দুপুর 1টা আর ক্লোজিং ভোর 5টা। কাল দুপুর 1টাতেই এসেছিল। আশেপাশের লোকজন বলল ভোরে শাটার ডাউনের পরেও নাকি বাইরে রাস্তায় বসেই কাঁদছিল, সারা রাতি কেঁদেছে। তবে এখন কিছুটা ঠিক আছে। আপনি শিওর ও কাল রাতে কোথাও যায়নি? আপনাদের তো অনেক কাস্টমার থাকে, যদি খেয়াল না করে থাকেন। অসম্ভব, শুধু টেবিলটা দখল করেই থাকেননি, সারা রাত কান্নাকাটি করে আর বিলাপ করে অন্য কাস্টমারদের এন্টারটেইনও করেছে।
সবাইকে ডেকে ডেকে নিজের লাভ স্টোরি বলেছে। তবু বিশ্বাস না হলে আপনারা সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। থ্যাঙ্কস, আমরা ওর সাথে একটু কথা বলবো। শিওর। মিস্টার রায়, মিস্টার রায়, ওরা আপনার সঙ্গে কথা বলতে এসেছেন। আচ্ছা সুজয়, তুমি কি জানো যে কাল ঈশিতার বিয়েতে কি হয়েছে? জানি, আমার ঈশিতা একটুর জন্য বেঁচে গেছে। ওর কিছু হয়ে গেলে আমি কি করতাম? কিন্তু আমি জানতাম এটা হবেই, এটা তো হওয়ারই কথা। জানতে কিভাবে? আমার ভালোবাসার জোর ঈশিতা আমার। ওই আশুতোষ পাল আর রিনা পাল জোর করে ঈশিতাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। এই ঘটনাটা না ঘটলে আমি ঠিক ঈশিতাকে নিয়ে পালিয়ে যেতাম, কাকুর পায়ে ধরে রিকোয়েস্ট করতাম। কাকু? হ্যাঁ, ঈশিতার কাকু। একমাত্র উনিই আমাকে মেনে নিয়েছিলেন, বলেছিলেন ঈশিতাকে একমাত্র আমিই ভালো রাখতে পারবো। সত্যিই তো, ঈশিতাকে আমার থেকে বেশি আর কেউ ভালোবাসতে পারবে না। ঈশিতা, ঈশিতা, আই লাভ ইউ। কি বুঝলেন? দেবদাস কেস। যদিও এই দেবদাসের পার্বতী প্রেমিককে নিয়ে খুব একটা চিন্তিত বলে মনে হলো না। তাহলে আর কি, সার্কেল ছোট হয়ে আসছে। ঈশিতা বিয়েটা করতে চায়নি ইনিশিয়ালি, কিন্তু আলটিমেটলি যে কোনো কারণেই হোক ও রাজি হয়েছিল। সেটা কি শুধুই বাড়ির প্রেশার, নাকি অনেক টাকার লোভ? রনিতের সম্পত্তি অনেক, তাই কি বিয়ে করে লিগ্যাল রাইট পেতে না পেতেই তাকে শেষ করে দেওয়ার চেষ্টা? হতেই পারে। এটার জন্য আশুতোষ পালের লিগ্যাল অ্যাডভাইজারের সাথে দেখা করতে হয়। চলুন, আশা করছি সঙ্গে পুলিশ থাকলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। আরে না না, বিয়ে হলেই আলাদা কোনো সম্পত্তি যে ঈশিতার নামে হয়ে যাবে এরকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু বিয়ে করলে যদি নাও পায়, তবুও ভারতীয় আইন অনুযায়ী তো রনিতের মা যদি জীবিত না থাকেন, সেক্ষেত্রে ঈশিতা বিধবা হলে ওরই তো রনিতের পুরো সম্পত্তির মালিক হওয়ার কথা। একদম তাই। তার মানে তো এই বিস্ফোরণের কেসে ঈশিতাই প্রাইম সাসপেক্ট। সেটা হতেই পারতো যদি লিগেলি বিয়েটা হতো, কিন্তু ওর তো রেজিস্ট্রি হয়নি। সোশ্যাল ম্যারেজের কথা বাদই দিলাম। তাই টাকাটাই যদি আসল উদ্দেশ্য হতো, তাহলে ঈশিতা আগে বিয়েটা করত, যেমন রনিত করেছিল। হোয়াট? রনিত করেছিল মানে? ওমা, আপনারা জানেন না? এই বিয়েটা হলে পরে আশুতোষ বাবু এই সম্পত্তির 70% শেয়ার রনিতকে লিখে দেবেন বলে ডিল হয়েছিল। 70% শেয়ার? এক মিনিট, 70% শেয়ার কিভাবে দিতেন? ওটা তো ওদের পৈতৃক সম্পত্তি নয়। শিবতোষ বাবুরও তো সমান অধিকার। না ম্যাডাম, ওটা আশুতোষ বাবুর ব্যবসা। বিয়ের যৌতুকের টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। শিবতোষ দেখাশুনো করতেন আর মাইনে পেতেন। ওই সম্পত্তিতে ওর কোনো ভাগ নেই, যদিও বা ওই ব্যবসা দাঁড় করানোর পুরো কৃতিত্বটাই শিবতোষের। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়ে গেছি। কি ব্যাপার বৌদি? লয়ারের অফিস থেকে বেরিয়ে আপনার মুখে হাসি দেখতে পাচ্ছি, যেন খুনিকে ধরেই ফেলেছেন। খুনিকে ধরতে পারিনি ঠিকই, তবে খুনি কে সেটা ধরে ফেলেছি। ডটসগুলো জুড়ে দিলে আপনিও ধরে ফেলবেন। কে? বলছি, সুজয় রায়, মাতাল, অকর্মণ্য একটি ছেলে। কোনো মা বাবাই তার মেয়ের সাথে এরকম কারো বিয়ে দিতে চাইবেন না, কিন্তু শিবতোষ বাবু আপত্তি করেন না, উল্টে এনকারেজ করেন, যাতে বিয়ে হলেও ওই অকর্মণ্য জামাইকে দাদা অপছন্দ করেন আর ব্যবসায় শেয়ার না দেন। তাই তো, এটা তো ভাবিনি। কিন্তু ঈশিতার সুজয়ের প্রতি তেমন টান নেই, তাই গড়রাজি হয়েও রনিতকে বিয়ে করতে সে রাজি হয়ে গেল। একবার বিয়ে হলেই রনিতের হাতে সম্পত্তি চলে আসবে, তাই বিয়ের আগেই এই বিস্ফোরণের প্ল্যান, যাতে সবাই এটাকে দুর্ঘটনা ভাবে, আর যাতে দাদা বৌদি ভাইজি কারুরই ক্ষতি না হয়, তাই ফটো তোলার আছিলায় শুধুমাত্র রনিতদেরই স্টেজে রাখে, যাতে বিস্ফোরণ হলে তাদের পরিবারটাই শেষ হয়ে যায়। ও মাই গড, এত ডিটেলিং! ইয়েস, না হলে আপনিই বলুন না, এত বাঙালি বিয়ে তো খেয়েছেন,
মেয়ের বিয়েতে ছেলের বাড়ির লোককে আলাদা করে ফটো সেশনের সুযোগ করে দিতে দেখেছেন কাউকে? তাও কনেকে ছাড়া? সত্যি বৌদি, আপনি কিন্তু জিনিয়াস, কিন্তু সলিড প্রমাণ ছাড়া ওকে ধরবো কিভাবে? হাতে নাতে ধরতে হবে। আমি শিওর এই কাজ উনি একা করেননি, কেউ না কেউ ওর সঙ্গে থাকবেই। তার সাথে ফোনে ঘন ঘন কথাও হয়েছে। গট ইট। শিবতোষের কল ডিটেলসগুলো লাগবে তো? আমি এক্ষুনি চেক করতে বলছি, কালকের মধ্যেই পেয়ে যাব। আর ডিটেলস পেলেই আমি আপনার বাড়িতে যাচ্ছি। রাজু দাস এই নামে একজনের সাথে বিয়ের 1 মাস আগে থেকে শিবতোষ বাবুর বহুবার কথা হয়েছে। এমনকি বিয়ের দিন দুজনের লোকেশনই সকাল থেকে ওই বিয়ে বাড়ি দেখাচ্ছে। তার মানে এই ওর পার্টনার ইন ক্রাইম। কিন্তু এর বেশি ইনফো পাওয়া যাচ্ছে না, কারণ যে ঠিকানায় সিমটা নেওয়া সেখানে ও ভাড়া থাকতো। এখন একটাই উপায়, লাইভ লোকেশন ট্র্যাক করে ওকে ধরা। দরকার নেই, নিজেই ধরা দেবে। দুজনেই। শুধু দুটো ফোন করতে হবে। শিবতোষের নাম্বারটা ডায়াল করে আমায় দিন। শিবতোষ বাবু, ভুল করে আমার মোবাইলে আপনার কিছু ভিডিও উঠে গেছে। আমি কে বলছি সেটা না জানলেও চলবে। শুধু এটুকু জেনে রাখুন, আমার ফোনটা একদম নতুন টেকনোলজির। বিয়ে বাড়িতে রাজুর সাথে বিস্ফোরণের বিষয়ে কি কি কথা হয়েছিল তা স্পষ্ট শোনা ও দেখা যাচ্ছে। আহা, আমি কখন বললাম যে মুখোমুখি কথা বলেছেন? ফোনের কথাটাই তো বলছি। সেখানে তো আপনার মুখ আর বক্তব্য স্পষ্ট। হ্যাঁ, রাজু হয়তো ফাঁসবে না, কিন্তু এটা পুলিশের কাছে গেলে বেশি না, মাত্র 5 লাখ। আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আর যদি পুলিশের কাছে যান, খুনিরা তো অবশ্য নিজের থেকে পুলিশের কাছে যায় না। দুর্দান্ত। এবার রাজু। হ্যাঁ, হ্যালো, মিস্টার রাজু দাস বলছেন কি? আমি মিস সেন বলছি, মিস্টার শিবতোষ পালের সেক্রেটারি। স্যার বললেন আপনার জন্য আরও একটা কাজ আছে, আর তারই অ্যাডভান্স উনি করতে চাইছেন। ও শিওর, ডিউ অ্যামাউন্টটাও পেমেন্ট করবেন বললেন। আমি আপনাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনি সেখানে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, কেমন? আই নো স্যার, আই ডোন্ট নো ওয়াই স্যার বললেন এখন নাকি আপনার ফোনে ডিরেক্টলি কথা বলাটা ঠিক হবে না, তাই আপনাকেও স্যারের নাম্বারে কল করতে বারণ করেছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওহ, মার্ভেলাস বৌদি, আপনি কি লুকিয়ে অ্যাক্টিংও করেন নাকি? উফ, পুরো কেসটা তো আপনিই সলভ করলেন। আমাদের মতো পুলিশদের তো আর দরকারই নেই। সঙ্গে পুলিশ না থাকলে কাজগুলো এত ফাস্ট হতো না। এবার চলুন, জাল ফেলা হয়ে গেছে, সময় মতন টানতেও তো হবে। এ কি তুমি? হ্যাঁ, টাকা নিতে এসেছি। আমার আগেই বোঝা উচিত ছিল তোমার মতো এসব নিচু শ্রেণীর লোকেরা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই বোঝে না। এসব কথার মানে কি? আর কাকে নিচু শ্রেণীর মানুষ বলছেন? আর বিশ্বাসঘাতকতা? আপনি আর হাসাবেন না। যে নাকি নিজের দাদার মেয়ের বিয়েতে ব্লাস্ট করিয়ে দাদার সম্পত্তি হাতাতে চায়, তাকে বিশ্বাসঘাতকতা নিয়ে জ্ঞান দেওয়া মানায় না। সারা পাইছে, একদম চুপ, না হলে পুলিশে ধরিয়ে দেবো। ভুলে যেও না, এক্সপ্লোসিভটা তুমি প্ল্যান্ট করেছিলে। আর আপনি ভুলে যাবেন না, সেই এক্সপ্লোসিভটা আপনিই জোগাড় করে আমার হাতে তুলে দিয়েছিলেন। শুধু তাই নয়, গোড়া থেকে এই প্ল্যানটি আপনারই বানানো, যাতে আপনার ভাইজির বর বিজনেসে শেয়ার না পায়, আর একটা সময় বাধ্য হয়ে আপনার দাদা পুরো ব্যবসাটাই আপনার হাতে তুলে দেয়। হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি, বিশ্বাসঘাতকতা করেছি, করিয়েছি ব্লাস্টিং, শেষ করে দিয়েছি ওই রনিতের পুরো পরিবারকে। তুই কি বুঝিস রে বিজনেসের? আমার পুরো হার মাস কালি করে ওই ব্যবসা আমি দাঁড় করিয়েছিলাম, সেটা দাদা একটা বাইরের ছেলেকে এমনি এমনি দিয়ে দেবে? আমার কথা একবারও ভাববে না।
এই কথাটা তো আপনি ডিরেক্টলি আপনার দাদাকেও বলতে পারতেন। এ কি আপনি আপনি এখানে কি করছেন? ওই যে আপনার আসল জবানবন্দি রেকর্ড করছি। রাজু মুভ, এটা একটা ফাঁদ। অ্যারেস্ট দেম। দাদা ব্যবসাটা দিয়ে দিতে না চাইলে আমি কখনো এটা করতাম না। বিশ্বাস করুন, আমি আমার দাদাকে ভালোবাসি, যার জন্য আমি ওদের কোনো ক্ষতি হতে দিইনি। ওদের ক্ষতি হতে দেননি মানে তো এই নয় যে আপনার এত বড় অন্যায়টা জাস্টিফাইড হয়ে যাবে। হ্যাঁ মানছি, মানুষটা হয়তো আপনি মন্দ ছিলেন না, কিন্তু লোভের ফাঁদে পা দিয়ে রসাতলে গেলেন। আর জানেন তো, কিছু কিছু অপরাধ থাকে যার জন্য ক্ষমা পাওয়া যায় না, আর তাই বলে লোভে পাপ, পাপে মৃত্যু।